বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই আগস্ট, রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের যে স্টকগুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং আমাকে ব্যক্তিগতভাবে যারা হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তাদের স্টক থেকে বাছাই করে 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি আমাকে লিখে জানালে আমি অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবার খুব পছন্দের একটি শেয়ার, যে শেয়ারটি আমরা গত বছর দেখেছিলাম অপ্রতিরোধ্য ছিল মার্কেটে, বাট মার্কেট পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি, ফ্লোর প্রাইস সবকিছু উঠিয়ে দেওয়ার পরেই শেয়ারটির একটি দীর্ঘ পতন আমরা লক্ষ্য করেছিলাম, এবং সেইখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজকে কেন্দ্র করে স্টকটি মুভমেন্টের চেষ্টা করেছিল, এবং সেই মুভমেন্টটা এখন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছে। আমরা যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি লো পেড স্টক। সেটি হচ্ছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। এই স্টকটির 52 সপ্তাহের হাই ছিল 234 টাকা 90 পয়সা। সেখান থেকে স্টকটি কারেকশন করে করে আমরা দেখেছি ইয়ারলি লো 121 টাকা এই জায়গাটা ছিল। লিচেন যদি আপনারা জুন মাসের এই জায়গাটাতে আপনারা একটু যদি লক্ষ্য করেন, একেবারে এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা যদি লক্ষ্য করেন, এখানে যদিও সে বেলা শেষে আপ ট্রেন্ডে ছিল, ক্লোজ দিয়েছিল এই 125 টাকা যে লোটি, এই লো এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি একটা আপ ট্রেন্ড করে এবং আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড করে আবারও আপ ট্রেন্ডে যায়। এখন স্টকটির বর্তমান যে পরিস্থিতি, সেখানে দেখতে পাচ্ছেন যে তার আরএসআই অনেক বেশি। এই আরএসআই এই মুহূর্তে যারা আমার কাছে জানতে চাচ্ছেন যে 150 টাকা থেকে, আমি বলেছিলাম যে 150 টাকা থেকে কিন্তু স্টকটি একেবারে বেশ ভালো মুভমেন্ট করেছে, যেটি 195 টাকা 50 পয়সা এই জায়গাটাতে গিয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে এই শেয়ারটি 253 পরে, সরি 234 পরে সর্বোচ্চ হাই এখন। তো দুঃখিত। তো এই জায়গাটাতে স্টকটির এখন একটা কারেকশন জোন থাকবে, এবং এই কারেকশন জোনে আমি বলবো যে স্টকটি এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে কারেকশন জোন আসার আগ পর্যন্ত স্টকটিতে থাকবেন। কারেকশন জোন আসলে আপনারা স্টকটি এন্ট্রি নেবেন, এবং সেক্ষেত্রে আমরা স্টকটির স্বাভাবিকভাবেই একটা কারেকশন প্রত্যাশা করছি 175 টাকা থেকে 177 টাকা এই জায়গাটাতে। তো এই কারেকশনটা যখন সে দিবে, তখন আপনারা স্টকটি কালেক্ট করবেন এবং বাই করে আপনারা প্রফিট টেক করবেন। আদারওয়াইজ এখন এই মুহূর্তে প্রফিট টেক করার সময় না। এখন যারা প্রফিট টেক করবে তাদের পুরনো বাই, এবং তারা বেশি দামে এখন আর নতুন করে বাই করবে না। সুতরাং এখানে সাধারণ বিনিয়োগকারীরা প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে, এই লোভে পা না দিয়ে কারেকশন জোনে আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। স্টকটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। অরিয়ন ইনফিউশন, আমরা মূলত সোনালী পেপার, এখন যেটি বলছি অরিয়ন ইনফিউশন, এটি আমাদের কমন আলোচনা। আমরা বেশ কিছুদিন ধরে স্টকগুলো নিয়ে আলোচনা করছি। তো এই স্টকগুলোতে প্রফিট টেকিং তো অনেক আগেই হয়ে গিয়েছে। এখন নতুন করে যদি কেউ বাই করতে চান, তাহলে সেটি কারেকশন জোন আসার পরে বাই করবেন। আর অরিয়ন ফিউশন যেটি করেছে, যে নতুন করে ইয়ারলি হাই ক্রিয়েট করেছে। এখানে স্টকটির আপনারা জানেন যে এটি ফার্মা সেক্টরের একটা ভালো স্টক। গত বছরের ডাউন ট্রেন্ড যদি না ধরি, তাহলে বিগত দিনগুলোতে সেই 20 টাকা থেকে 1060 টাকা অরিয়ন ফিউশন, সেই অরিয়ন ফিউশন কারেকশন জোন করেছে। এখন স্টকটির
ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রয়েছে, আরএসআই অনেক বেশি, ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। এই জায়গাগুলোতে আসলে কারেকশন থাকবে, এবং কারেকশন এবং ক্যান্ডেল প্যাটার্ন যখন ইউটার্ন নিবে তখন স্টকগুলোতে বাই করবেন। আদারওয়াইজ এখন এই মুহূর্তে বাই করলে স্টকগুলো থেকে কিন্তু প্রফিট টেক করা অনেক কঠিন হয়ে যাবে। স্টকটি যথেষ্ট সম্ভাবনাময়, পাবলিক হোল্ডিং খুব বেশি না। যে হাইটি করেছে, এই হাইটি একটু কারেকশন দিয়ে আর একটু মুভমেন্ট করে তারপরে আবার স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। যদি খুব বেশি গেমলিং না হয়। এরপরে আমরা আইটি সেক্টরে একটা স্টক নিয়ে কথা বলবো, এটা নিয়েও আপনারা জানতে চাচ্ছেন। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যেটি আইটি সেক্টরের, এটাও দেখেন আইটি সেক্টরের যে স্টকটি ছোট ছোট মুভমেন্ট দিয়ে গিয়েছে সেটি হচ্ছে এই আইএসএন। আইএসএন এর ভলিউম এদিন যেটি হয়েছে 10 লক্ষ প্লাস যে ভলিউমটি হয়েছে, এখানে কিন্তু বায়ার এবং সেলারদের একটা কম্পিটিশন ছিল বাই সেলের। এই জায়গাটাতে আমি বলবো যে রিসেন্ট টাইম এবং খুব অল্প সময় আপনি যদি লক্ষ্য করেন যে 42 টাকা 10 পয়সা, এই জায়গা থেকে স্টকটি কিন্তু 10 টাকার অর্থাৎ 50 টাকা এই জায়গাটাতে গিয়েছে, অর্থাৎ 8 টাকার একটি গ্যাপ দিয়েছে এক সপ্তাহে। তো আমি বলবো যে এই জায়গাটাতে আপনাদের প্রফিট টেকিং হয়েছে, কারেকশন জোনে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও বাই সিগন্যাল রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, তবে শক্তিশালী বাই সিগন্যালের পরেও যে ডাউন ট্রেন্ডে সেলস প্রেসার চলে আসে সেটি কিন্তু আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন। এই যে হাই করেছিল, এই জায়গায় এসে কিন্তু আবার সে এই 45 থেকে এসে কিন্তু সে আবার 38-39 এসেছিল। সুতরাং এই জায়গাটাতেও এসে সে একটা কারেকশন করবে 43-44-এর এই জায়গাটা। তখন আপনারা এই জায়গাটাতে যদি স্টকটি পান, বাই করলে আপনাদের প্রফিট টেকিংটা খুব দ্রুত হবে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করেও নির্বাচনের ব্যাপারেও কথা বলতে চেয়েছিলাম। আগামী সপ্তাহে অর্থাৎ কালকের দিন পরেই আমরা মার্কেটের নির্বাচন বিষয়ে অনেক কিছুই জানতে পারবো। তো নির্বাচনের প্রস্তুতি হচ্ছে, আপনারা নিজেরাও জানেন। সরকার নির্বাচন দিলে অবশ্যই আমরা হয়তো একটা ভালো জায়গায় মার্কেটটাকে দেখতে পাবো। তো সেই অপেক্ষাটা হয়তো আর খুব বেশি আমাদেরকে করতে হবে না। যদি আমরা সেটা পেয়ে যাই, বা নির্বাচন নিয়ে যদি সরকার তার যে রোডম্যাপ ঘোষণা করার কথা সেটি যদি আমরা আগামী সপ্তাহে বুঝতে পারি, তাহলে হয়তো জানতে পারি, তাহলে মার্কেট কিন্তু আরো অগ্রসর হবে এবং মুভমেন্ট ভালো থাকবে। এরপর আমরা প্রাইম লাইফ এই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন। আমরা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের দেখতে পাচ্ছি যে স্টকটি 1 টাকা 70 পয়সার মতো প্রাইস ডিক্লাইন হয়েছে, ছোট ছোট মুভমেন্ট ছিল। ছোট ছোট মুভমেন্ট ছিল 39 টাকা 38 টাকার এই জায়গাগুলোতে, কিন্তু তার যে বাধা, সেই বাধাটা প্রাইম লাইফ এখন পর্যন্ত ভাঙতে পারেনি। সামনে যে রেকর্ড ডেট পরবর্তী সময়ে যে ধরনের মুভমেন্ট বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন, সেই ধরনের মুভমেন্টও আমরা এই প্রাইম লাইফ থেকে দেখিনি। আমরা লাইফ সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, বিশেষ করে রূপালী লাইফ, প্রগতি লাইফ, পপুলার লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিএল। এই স্টকগুলো নিয়ে মূলত আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাকে দেখছিলাম। তো তার মধ্যে প্রাইম লাইফটাও অনেক ভালো একটি স্টক, পাবলিক হোল্ডিং খুবই কম। মুভমেন্টের একটা সময় কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে সামনে আসছে। আমরা লাইফ সেক্টরের দিকে একটু নজর রাখবো, বিনিয়োগকারী ভাইদেরকে বলবো লাইফ সেক্টরের দিকে অবশ্যই নজর রাখবেন। আশা করা যায় লাইফ সেক্টরও আগামী মাসে একটা রান করবে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে।
তো সেই রানে আমরা অবশ্যই লাইভ সেক্টরের বিভিন্ন স্টককে একটি নতুন উচ্চতায় পেতে যাচ্ছি। তো তখন আমরা অবশ্যই প্রাইম লাইফটাকেও প্রথম সারির বিবেচনায় রাখবো এবং এটিও বিনিয়োগকারীদের বিভিন্ন সময়ে প্রফিট দিয়েছে। তো এই মুহূর্তে ভলিউমটা খুবই জরুরি স্টকটি, তো ভলিউমটা গেইন করতে হবে এবং বায়ারদের আগমন, পাশাপাশি বাই সিগন্যালটাকে কন্টিনিউ করা, আরএসআইটাকে যেভাবে আপট্রেন্ডে নিয়ে যাওয়া দরকার ঠিক সেইভাবে বিনিয়োগকারীদের সমন্বিত বাই সেলের মাধ্যমে নিয়ে যেতে পারলেই আমরা এই প্রাইম লাইফকে একটা নতুন জায়গায় দেখতে পাবো। এরপরে আমরা সেন্ট্রাল ফার্মা নিয়ে কথা বলবো। সেন্ট্রাল ফার্মা জেড ক্যাটাগরির স্টক। এটি আপনারা জানেন যে গত দিনের একটা ডিসিশন হয়েছে যে ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি করতে হবে, 30%টা পূরণ করতে হবে। এটার আসলে বিভিন্ন সময়ে আমরা দেখি এই ধরনের নিউজ, কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত এই ধরনের নিউজ থাকলেও আমরা তার বাস্তবায়ন দেখিনি। আমরা যথেষ্ট বাড়ি এই কথাটি শুনেছি যে কঠোর হওয়া বা কঠোর হয়েছেন ডিএসসি, তাদের ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি করতে হবে। তারপরেও আমরা সেটি দেখিনি। স্টকটি 12 টাকা থেকে দেখেন যে 10 টাকার এই সাইডওয়েজ মুভমেন্ট বা 10 টাকা 50 পয়সা এই জায়গাটাতে এখন পর্যন্ত রয়েছে। তার পাবলিক হোল্ডিং স্টকও অনেক বেশি। এখন পর্যন্ত আমি এটুকুই বলতে পারি যে ক্যাটাগরি চেঞ্জ এবং ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধিটা যখন বাস্তবিক অর্থে বাস্তবায়ন করা হবে তখন এটির মুভমেন্ট আসবে এবং স্বাভাবিকভাবেই 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা এই জায়গাটাতে আমরা সেন্ট্রাল ফার্মাকে দেখব। এরপরে আমরা ড্যাফোডিল কম্পিউটার এই স্টকটি নিয়েও আপনাদের জিজ্ঞাসা রয়েছে। আমরা একটু সংক্ষেপে ড্যাফোডিল কম্পিউটারতে দেখি। ড্যাফোডিল কম্পিউটার ভলিউমটা গত দিনে যেটা করেছিল সেটা কিন্তু ধরে রাখতে পারেনি, যদিও পাবলিক হোল্ডিং 1,23,00,000 শেয়ার রয়েছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা এবার খুব একটা ভালো আসেনি। এইখানটাতে আমরা স্টকটির ভলিউমটা চাচ্ছি যে যেন সেটা বের হয়ে আসে এবং ভলিউমটা যেন ইনক্রিজ হয়। ভলিউমটা ইনক্রিজ হলে অবশ্যই স্টকটি ভালো করবে এবং এই জায়গাগুলোতে 57 টাকা, পাশাপাশি 56 টাকা 80 পয়সা বা 57 টাকা এইগুলো যখনই ব্রেকআউট করবে তখনই কিন্তু 60 টাকা, ইভেন এর থেকে আরও মুভমেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা 63 টাকা থেকে 68 টাকা এই জায়গাগুলোতে আমরা স্টকগুলো দেখব। তো সেটা আসলে ধাপে ধাপে হবে, একবারে তো সম্ভব না। তো সেক্ষেত্রে ভলিউমটা আপট্রেন্ডে থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আরএসআইটা একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, বাট হিস্টোগ্রামের বার এমএসিডিতে মুভিং অ্যাভারেজে আমরা এই মুহূর্তে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা স্টকগুলোতে বাই সেল করবেন। এরপরে আমরা ইসলামী ব্যাংক, এই স্টকটি আনচেঞ্জড অবস্থায় গতদিন শেষ হয়েছে যদি ভুল না করি। যেহেতু ইসলামী ব্যাংক নিয়ে এর আগেও দুঃখিত, এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে। তো ইসলামী ব্যাংক নিয়ে যদি আমি দেখি, আমার আরেকটা ইসলামী ব্যাংকের যে ভলিউম সেটি একেবারেই কমে গিয়েছে। পাবলিক হোল্ডিং যে তুলনায় রয়েছে সেই তুলনায় তার ভলিউমটা নেই। তো ভলিউমটা ক্যারি করতে হবে এই মুহূর্তে। যেহেতু তার ভলিউম নেই সেহেতু আমরা গত দিনের যে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা দেখেছিলাম, এই মুভমেন্টে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক কিন্তু আনচেঞ্জড অবস্থাতে তার দিনটি শেষ করেছে। ইসলামী ব্যাংকের খুব চমৎকার যে বিষয় সেটি হচ্ছে তার প্রাইস অ্যাকশন। যখন সে প্রাইস মুভমেন্টে ছিল তখন কিন্তু সে খুব অল্প সময়ে একটা প্রাইস গ্যাপ দিয়েছে। তো গত দিনের যে ক্লোজটি 44 টাকা 60 পয়সা, এইখানটাতে আমার খুব মনে হচ্ছে 44 টাকা 10 পয়সা স্টকটির একটা ভালো সাপোর্ট হবে এবং সেটি যদি ভেঙে ফেলে তাহলে 42 টাকা 90 পয়সা এই জায়গাটাতে ইসলামী ব্যাংক আসার জোর সম্ভাবনা রয়েছে। এরপর মাগুরা পিএলসি, মাগুরা
এখানটাতে আমার নেটওয়ার্কের আসলে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আলোচনা আপনাদের সাথে করতে একটু ঝামেলা হচ্ছে। তো একটু আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করবেন। আমরা মাগুরা পিএলসি, মনস্পোল এবং বেকন ফার্মা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক যে ঝামেলাটি রয়েছে যার কারণে আমরা আলোচনাটা করতে পারছি না। তো আজকের মতো আলোচনা এখানে হয়তো আমাকে শেষ করতে হচ্ছে। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আগামী আলোচনাটি আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করতে পারিনি সেটি নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আগামীকালকে আলোচনা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।